আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা কিছুটা এই রকম যে একজন ভদ্রমহিলা তিনি রেগুলার বেসিসে অফিস করেন সপ্তাহে 5 দিন। তো যেদিনকার ঘটনা সেদিনও উনি অন্যান্য দিনের মতো অফিসে যাচ্ছেন। তো বাস থেকে নেমে উনি একটু হেঁটে অফিসের দিকে এগোচ্ছেন। তো সেখানে হঠাৎ করেই একজন লোক, যাকে দেখে মনে হলো যে তিনি হয়তো কোনো জায়গায় কোনো শ্রমিকের কাজ করেন, তো তার গায়ে একটু মাটি ফাটি লেগে রয়েছে। তো তিনি খুবই সম্ভ্রমের সাথে ওই ভদ্রমহিলাকে ডাকেন এবং ডেকে বলেন যে উনি মাটি খোঁড়ার কাজ করেন এবং সেইখানে উনি একটা জিনিস পেয়েছেন। তো সেটা বলে উনি ভদ্রমহিলাকে দেখায়। তো উনি দেখেন যে এই ভদ্রলোক যেটা দেখাচ্ছে যে উনি মাটি খুঁড়ে পেয়েছেন, তো সেটা হচ্ছে একটা কয়েন মতো, যেটা দেখতে একদম সোনার মতো কিন্তু বেশ পুরনো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওই কয়েনের উপরে কোনো একজন দেবদেবীর, পুরনো কয়েন তো খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে একটা মূর্তি মতো রয়েছে। এবার ওই লোকটি জানায় যে লোকটি মুসলিম সম্প্রদায়ের। তো উনি কোন দেবদেবী সেটা বুঝতে পারছেন না, তার কারণ এমনিতেও কয়েনটা খুব ঘষা টাইপের। তো সেই জন্য উনি যেহেতু অন্য ধর্মাবলম্বী মানুষ, তো তিনি বলছেন যে এটা তো আমি বাড়িতে রাখতে পারবো না। তো উনি খুঁজছেন যে উনি যদি কাউকে এটা খুব সামান্য টাকায় বেচে দিতে পারেন। এবং ওই ভদ্রমহিলা যখন ওটা হাতে নিয়ে দেখেন, উনি বুঝতে পারেন যে এটা সোনায়, পুরো পুরো সোনায় তৈরি। এবং যে ভদ্রলোকটি যে আর কি শ্রমিক, তিনি অতটা হয়তো বুঝতে পারেননি যে জিনিসটা অ্যাকচুয়ালি কিসের, কোন ধাতুর। তো এটা দেখে উনি ভাবছেন যে বাবা, একটা সোনার কয়েন, তাও আবার বেশ পুরনো, আর মোটামুটি হাতে নিয়ে বোঝা যাচ্ছে বেশ একটু ওয়েটও আছে। তো এরপরে কি হলো সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ঘটনাটা আজকে শুনতে হবে। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো, আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এবং পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন এরপরে যে ব্যাপারটা কোথা থেকে কোথায় চলে গেল, সেটা আপনারা যখন ঘটনাটা যত শুনবেন তত বুঝতে পারবেন। তো আমার রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলে ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, অনেকে অনেক ধরনের ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। সেই ঘটনা যেন সকলের শোনার মতো হয়, ছোট থেকে বড় সবার, এবং ঘটনা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে। এবং আরেকটা খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা দয়া করে কোনোরকম কোনো বিদ্বেষমূলক ঘটনা এই চ্যানেলে পাঠাবেন না। আপনারা হয়তো কারুর ক্ষতি করতে চেয়েছেন, বা কেউ আপনার ক্ষতি করেছে বলে আপনি কারুর ক্ষতি করেছেন, এরকম ঘটনা প্লিজ পাঠাবেন না, কারণ এরকম ঘটনা আমরা শেয়ার করি না। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা রূপশ্রীদি ইমেল করে পাঠিয়েছেন। উনি পুরো ইমেলটা করেছেন এবং তারপরে রিকোয়েস্ট করেছেন যে আপনারা যারা যারা এই ঘটনাটা শুনবেন তারা যেন অবশ্যই কমেন্ট করে একবার অন্তত জানান যে এরকম ঘটনা তা আপনাদের মধ্যে কারোর সাথে ঘটেছে কিনা, বা আপনারা অন্য কারোর থেকে এরকম কোনো ঘটনা শুনেছিলেন কিনা। তো উনি এটাও তার ইমেলে মেনশন করেছেন যে উনি প্রথমে ভেবেছিলেন যে উনি ওনার নিজের নামটা হাইড করে ঘটনাটা পাঠাবেন, বা আমাকে রিকোয়েস্ট করবেন যেন আমি ওনার নামটা রিভিল না করি। কিন্তু ওনার পরবর্তী সময় মনে হয়েছে ইমেলটা লিখতে লিখতে
যে এরকম ঘটনা সকলের জানা উচিত। তো সেই জন্য উনি ওনার পরিচয়টা গোপন করেননি। তো কেন আমি পরিচয় গোপনের কথাটা বলছি সেটা আপনারা যখন ঘটনাটা শুনবেন বুঝতে পারবেন। উনি একটা এমনই কাজের সাথে যুক্ত, মানে নিজেকে যুক্ত করেছিলেন যেটা হয়তো ওনার সেই মুহূর্তে না করলেও চলতো। যাই হোক, তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো আপনারা পুরো ঘটনাটা শুনুন এবং তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারোর সাথে এরকম কোনো ঘটনা কখনো ঘটেছিল কিনা। তো এই ঘটনাটা বলতে গেলে প্রথমে আমাকে কিছু কথা বলে নিতে হবে। তো তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। তো প্রথমেই বলি, এই রূপশ্রীদি একটা জয়েন্ট ফ্যামিলিতে ছোট থেকে বড় হয়েছে এবং ছোট থেকেই উনি খুব সাদাসিধে মানসিকতার ছিলেন এবং উনি যখন বিএ পাশ করেন তো তার কিছুদিন পরে ওনার বিয়ে হয়ে যায়। বিএ পাশ করেছেন, বিয়ে হয়েছে এবং বিয়ে যার সাথে হয় তিনিও আর কি খুব সাদাসিধে প্রকৃতির মানুষ। তো রূপশ্রীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই খুব সাদাসিধে এবং দুজনেই ভীষণ সরল প্রকৃতির মানুষ। কখনো কাউকে ঠকান, নিজেটা কখনো কাউকে ঠকায়নি, কখনো কাউকে ঠকানোর ঘটনাটা মানে মনে মনে ভাবতেই পারেন না, এরকম ব্যাপার। তো ওনাদের জীবন বিয়ের পরে মানে চলতে শুরু করলো এবং তার কিছুদিন পরে ওনার মেয়ে হলো। এবার মেয়ে যখন ক্লাস 4-এ তখন রূপশ্রীদি ভাবলো যে ঠিক আছে, মানে রূপশ্রীদির যে বাড়িটা, সেই বাড়িতে রূপশ্রীদিরা একদিকে থাকে আর ওনার জায়েরা একদিকে থাকে। এই দুদিকে দুজন থাকে, কিন্তু দুজনদের খাওয়া দাওয়া আলাদা, কিন্তু বাড়িটা একটাই। মানে একটা বাড়ি, কিন্তু বাড়ির দুটো আলাদা আলাদা পার্ট রয়েছে। এবার যখন ওনার মেয়ে ক্লাস 5-এ ভর্তি হলো তো তখন রূপশ্রীদি ভাবলো যে আমিও একটু চাকরি বাকরির চেষ্টা করি। তো তখন উনি ওখান থেকেই আর কি একটা একটা জাস্ট বাসে করে 15-20 মিনিট মতো লাগে ওনার অফিস। তো সেখানে উনি একটা চাকরি পেলেন। এবার সেই চাকরিটা করা উনি কন্টিনিউ করলেন। এবার ওনাকে সপ্তাহে প্রথমে 6 দিন যেতে হতো, তারপর ওনার 5 দিন হয়ে যায়। এবার এই ঘটনাটা যখন ঘটে তখন ওনার মেয়ে ক্লাস 7-এ পড়ে। এবার একটুখানি ওনার পরিবারের দিকের কথাটা বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটার কনসিকুয়েন্সটা বুঝতে সুবিধা হবে। এই রূপশ্রীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই চাকরি করেন, কিন্তু মানে ওনারা যে খুব বিশাল বড়লোক সেরকম কিন্তু নয়। মানে যেরকম মধ্যবিত্ত একটা পরিবার হয় একদমই ওনারা সেরকম। এবার রূপশ্রীদির কোনোদিনই খুব বেশি গয়নাগাটি, মানে খুব দামি দামি জিনিসপত্র, এগুলোর দিকে ওনার কোনোদিনই কোনো ঝোঁক ছিল না। মানে যখন ওনার বিয়ে হয়েছে তখন মানে পরিবারে আরও সদস্য ছিল, তো মন দিয়ে উনি সংসার করেছেন, সংসারটাকে সামলেছেন, মেয়েকে বড় করেছেন। কিন্তু সব কিছুর মধ্যেও উনি কিন্তু কখনোই খুব দামি দামি জিনিসপত্র ব্যবহার করা, প্রচুর সোনা গয়না, এগুলো নিয়ে ওনার কোনোদিনই কোনো সেরকম ফ্যাসিনেশন ছিল না। তো এবং ওনার হাজবেন্ডও কিন্তু খুব সাধারণ, মানে ওনারা মধ্যবিত্ত, খুব ভালোভাবেই দিন সংসার চলে যায়। কিন্তু ওই যা হয় আর কি, মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে থাকলে তাদেরকে যাতে ভালো এডুকেশন দেওয়া যায়, তাদের যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। তো ওনার আর ওনার হাজবেন্ডের মধ্যেও সেরকমই ছিল। এবার রোজ উনি অফিস যেতেন এবং অফিসে যে স্টপেজ উনি বাস থেকে নামতেন সেখান থেকে একটু হেঁটে ওনার অফিস। এবার যখনকার ঘটনা ঠিক তার 8-10 দিন আগে দেখবেন অনেক সময় কলকাতা শহরে বা আশেপাশে আমরা দেখতে পাই যে মাটি খুঁড়ে সেখানে জলের পাইপ বসানোর কাজ বা হয়তো কোথাও কোনো ফল্ট হয়েছে সেই কাজ, হয়তো মাটি খুঁড়ে সেই কাজগুলো করতে হয়। তো এই ঘটনার 8-10 দিন আগে এই রূপশ্রীদি দেখেন যে ওনার অফিস ঢোকার কিছু আগে, মানে ওনার বাস থেকে নেমে অফিসের জন্য 4-5 মিনিট মতো হাঁটতে হতো। তো সেখানে একটা জায়গায় মাটি খুঁড়ে কিছু একটা কাজ হচ্ছে, কোনো ওই পাইপ টাইপ বসানোর কাজ চলছে। তো উনি ওটা দেখতেন। এবার কাজ বেশি দিন হয় না, 4-5 দিন কাজ হয় এবং তারপরে আবার মাটি ফাটি ফেলে জায়গাটা প্লেন করে দেওয়া হয়। এবার যেদিন কাজ শেষ হলো ঠিক তার পরের দিন যখন রূপশ্রীদি অফিসের দিকে যাচ্ছেন, মানে ওখান থেকে আর কয়েক পা কিছুটা এগুলি ওনার অফিস, তো উনি হেঁটে যাচ্ছেন, তো দেখেন যে ওনার সামনে হঠাৎ করে একটা ভদ্রলোক এলো। লোকটার গায়ের রং শ্যামবর্ণ এবং লোকটাকে দেখে বোঝা যাচ্ছে লোকটার হাতে ফাতে একটু মাটি ফাটি লাগা রয়েছে, যে উনি ওই ধরনের মাটি খুঁড়ে যে পাইপ টাইপ বসানো হয় সেসবের কাজ করেন। তো লোকটা খুব মানে ভদ্র সভ্যভাবে
এই রূপশ্রীদিকে ডাকে, ম্যাডাম বলেই সম্বোধন করে। তো রূপশ্রীদি হঠাৎ করেই দাঁড়িয়ে গেছে যে একটা লোক ডাকছে, কেন ডাকছে, কী জন্য ডাকছে উনি তো কিছুই বুঝতে পারেননি, তো উনি দাঁড়িয়ে গেছে। তো ওনাকে তখন বলছে যে ম্যাডাম, আমি আপনাকে দেখি আপনি এখান দিয়ে খুব সম্ভব হয়তো অফিসেই যান। তো রূপশ্রীদি বলছে হ্যাঁ আমি অফিস যাই, কিন্তু আপনি কে, আপনি আমাকে কেন ডাকলেন? তো লোকটা বলছে যে এই ওইদিকে রাস্তাটায় কদিন আগে কাজ হচ্ছিল না? তো রূপশ্রী বলছে হ্যাঁ কাজ হচ্ছিল, আমিও দেখেছি। বলছে আমি ওই কাজের মানে উনিও আর কি ওই কাজগুলো যারা করছিল তাদের মধ্যে উনিও একজন। ওনার আন্ডারে আরও 2টো শ্রমিক দিয়ে উনি আর বাকি 2জন মিলে ওই মাটি খোঁড়ার কাজটা করছিল, ওনার একটা পাইপ টাইপ বসানোর কাজ হচ্ছিল। তখন বলছে যে আচ্ছা, কিন্তু আপনি আমাকে কেন ডাকলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আপনি কী জন্য আমাকে ডাকলেন? তো তখন ওই লোকটা বলছে যে ওরা যখন ওই মাটিটা কুপোচ্ছিল তো তখন ওখান থেকে নাকি ওরা একটা জিনিস পেয়েছে, মানে এই ভদ্রলোকই জিনিসটা পেয়েছে। তো বলছে এরকম একটা কয়েন মতো আমি পেয়েছি। তো লোকটা বলছে যে আমি তো মুসলিম সম্প্রদায়ের, কিন্তু এই কয়েনটা নিয়ে যখন দেখছি এখানে আপনাদের হিন্দু দেবদেবতার মতো কিছু একটা রয়েছে। এবার আমি তো জানি না, আর যেহেতু কয়েনটা পুরনো একটু ঘষা টাইপের, ওটা কোনো দেব না দেবী মানে কোন ঠাকুর কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা ওরকম ঠাকুর দেবতার মতো কিছু যে একটা কলকা মতো কাটা আছে সেটা বোঝা যাচ্ছে। এবং উনি বলছে যে এটা তো আমি আমার বাড়িতে রাখতে পারবো না, আর দেখে মনে হচ্ছে এটা বেশ পুরনো জিনিস। আমি একজনকে দেখালাম, সে বলল যে এটা বেশ দামি হবে, কিন্তু আমি এটা সবাইকে তো দিতে পারছি না, বা সবাইকে আমি বলতেও পারবো না, কারণ এটা রাস্তার জমি খুঁড়ে পাওয়া গেছে। তো আপনাকে দেখে মনে হলো যে আপনাকে যদি বলি যদি আপনি এটা কিনে নেন, কারণ আপনি হিন্দু আছেন, আপনি নিয়ে রাখতেই পারেন। এবার এইটা যখন বলেছে না, তখন উপস্থিতির না ভীষণ অবাক লাগে। তো উনি মানে একবার উনি হাতটা খুলে দেখিয়েছে, হাতের মুঠোর মধ্যে ছিল, হাতটা খুলে একবার দেখিয়েছে। তো তখন না রূপশ্রীদির খুব অবাক লাগে। উনি বলছেন যে আচ্ছা দেখি জিনিসটা কি। তো মানে ওরা একটা সাইডে কথা বলছে, তো রূপশ্রীদি হাতে নিয়েছে। এবার হাতে নিয়ে যখন দেখছে যে সত্যি একটা পুরনো ঘষা জিনিস, মানে ভালো পুরনো, সেখানে কোনো একজন ঠাকুর দেবতার কিছু একটা হয়তো কলকা মতো কাটা রয়েছে, যেহেতু অনেক পুরনো এবং ঘষে গেছে, মাটির নিচে ছিল। তো দেখে বোঝা যাচ্ছে বেশ সুন্দর। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে অনেক নিচে মানে কয়েনটার পিছনের দিকে যেখানে কোনো ঠাকুর দেবতার কোনো ছবি নেই, সেখানে একটার দিকে ছোট্ট করে লেখা পিওর গোল্ড। পিওর গোল্ড কথাটা খুব ছোট করে লেখা। এবার ব্যাপার হচ্ছে যে এইটা দেখে না রূপশ্রীদির ভীষণ অবাক লাগে, এবং তারপরে ভাবছে যে এটা ব্যাপারটা কি হলো, লোকটা কি এটা মানে এটা তো পুরো লেখা রয়েছে পিওর গোল্ড, তাহলে মানে এটা পুরো সোনার টাকা, আর টাকাটা কিন্তু বেশ ভারী, মানে 8 থেকে 10 গ্রাম হবে সোনা আছে। এবার ঘটনা হচ্ছে যে যে লোকটা রূপশ্রীদিকে দিয়েছে সেই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে যে লোকটা খুব সম্ভব খুব একটা পড়াশুনো জানেন না, মানে পড়াশুনো জানলেও হয়তো বেসিকটুকু জানেন, হয়তো ইংলিশটা অত জানেন না, এবং ওটা ইংলিশে লেখা পিওর গোল্ড। তো তখন ভাবছে তাই তো এটা বিশাল দাম হবে। এবার উপস্থিতি না তখন খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছে, মানে ওনাকে আর কিছু বলেনি। এটা দেখে উনি নিজে মনে মনে খুব অবাক হয়ে যান, যেভাবে মাটি খুঁড়ে পাইপ বসাতে গিয়ে একটা রূপোর মানে সোনার উপর জিনিস পাওয়া, এগুলো অনেক সময় শোনা যায় তাই না, কিন্তু সেটা মানে চোখের সামনে দেখা এবং কেউ এসে ওনাকেই দিচ্ছে, এটা ওনার ভারী অবাক লাগে ওনার। তো উনি তো ভাবছেন যে এত ভালো দাম হবে। আর এই ঘটনাটা আমি বলছি কিন্তু 2023-এর শুরুর দিকের ঘটনা। তো ওনার খুব অবাক লাগে। তো উনি বলছে যে এটার কত টাকায় তুমি বেচবে, লোকটাকে আর কি বলছে রূপশ্রীদি। তো লোকটা বলছে একজনকে দেখালাম আমাদের সাথেই কাজ করছিল, সে বলছে বেশ ভালো ভারী জিনিস হবে, মানে 2-2.5-3 হাজার টাকা তো মানে পাওয়াই যাবে। তো আপনি যদি নেন তাহলে নিয়ে নিন, আমাকে 3,000 টাকা দিয়ে দিন, আপনি এটা নিয়ে নিন, কারণ আমি এটা বেশ কিছুদিন ধরে আমার কাছে রেখেছি। আমাদের আবার ওদিকে মানে একটা দিক দেখাচ্ছে, বলছে ওদিকে আবার এরকম মাটি খোঁড়ার কাজ আছে, রোজ রোজ এটা সবাইকে জিজ্ঞেস করি, কেউ সেভাবে নিতে চায় না, আর সবাইকে জিজ্ঞেস করতেও ভয় লাগে, কারণ কে কটা প্রশ্ন করবে না করবে, তো সেই জন্য। তো এবার না মানে রূপশ্রীদি আরও অবাক হয়ে গেলেন, যেটা সোনার টাকা বেশ 8 থেকে 10 গ্রাম ওয়েট হবে, তার দাম এই লোকটা কি বলছে 2.5-3 হাজার টাকা, এটা আবার কি দাম,
মানে এই টাকায় তো 1 গ্রাম সোনা আসে না এখনকার দিনে। তো উনি না মানে খুব অবাক হয়ে গেলেন। উনি ভাবছেন যে আমি ঠিক শুনছি। এবং তখনও না রূপশ্রীদি ব্যাপারটা বুঝতে পারেনি যে লোকটি ওনাকে এটা দিচ্ছে সে অ্যাকচুয়ালি মানে এরকম শ্রমিকের কাজ করেন, খুব সম্ভব তার বিশেষ পড়াশুনো নেই, থাকার কথাও নয়। তো তার পক্ষে ওটা পিওর গোল্ড নাকি সেটা বোঝা সম্ভব না। এবং লোকটা নিজেই বলছে যে ওকে অনেকে প্রশ্ন করতে পারে, তাই ওটা নিজের কাছেই রেখেছে, কয়েকজনকে দেখিয়েছে, তারা কেউ ইন্টারেস্ট দেখায়নি। আর ওর সাথে যে আরও 2টো লোক মাটি খোঁড়ার কাজ করছিল তারা দুজনও মুসলিম ধর্মাবলম্বী, ফলে তারা এটা রাখতে পারবে না। তো উনি ভাবছেন যে এটা কি সত্যি নাকি, খুব অবাক লাগে ওনার, এবং ওর ইন্টারেস্টটা খুব বেড়ে যায়। এবার রূপশ্রীদি না তখন ভাবছে যে মানে উনি কী করবে, মানে এটা একটা মানে আপনার কাছে একটা অপরচুনিটির মতো, একটা সুযোগ, যদি কোনোভাবে এটা নিয়ে নেওয়া যায়, উনি যদি নিয়ে নিতে পারে, আর লোকটা ওনার কাছেই বেচার জন্য এসেছে। এবার উপস্থিতি ভাবছে আমি কী করবো, এটা দেখে তো বেশ পুরনো লাগছে, এবং হাতে ধরে একটা কয়েন ধরলে তো বোঝা যায় যে তার ওয়েট কতটা হবে। তো রূপশ্রীদি তখন নিজের ব্যাগটাকে চেক করেছে একটু কায়দা করে। তো পয়সার ব্যাগে চেক করে দেখছে যে রূপশ্রীদির কাছে ওই 10 টাকা 20 টাকা করে কিছু রয়েছে। আর রূপশ্রীদি একটা জিনিস কিনবে বলে বহুদিন থেকেই ভাবছিল যে ফেরার পথে যাব কিনতে, তো কেনা হচ্ছিল না। তো সেই করে ওনার কাছে 3100 না 3200 টাকা মতো রয়েছে। এবার রূপশ্রীদি ভাবে আমি কী করবো। তো ভাবতে ভাবতেই তখন লোকটা বলছে যদি আপনি নেন ম্যাডাম নিয়ে নিন, এটা আপনি নিয়ে নিন, আমাকে 3000 টাকা দিয়ে দিন, রোজ রোজ এটাকে নিয়ে আমায় ঘুরতে হয়, কেউ দেখলে আমাকে জিজ্ঞেস করতে পারে, আমি ভয়ে কাউকে বলতে পারি না, কারণ জমিটা তো আর কারোর আমার নিজের জমি থেকে কুড়িয়ে পাওয়া তো নয়, এটা আমি রাস্তা কাটছিলাম সেখান থেকে পাওয়া। তো তখন না মানে রূপশ্রীদি ভাবছে কী বলবে। রূপশ্রীদি তখন বলে যে দেখুন আমার কাছে 2500 টাকা আছে। তো তখন লোকটা না বলছে যে কিন্তু এটা তো বেশ পুরনো, আপনি এটা বাড়িতে রেখে দিতে পারবেন, 2500 টাকায় কী হয়, আপনি 3000 টাকা দিন। তো যাই হোক, তো লোকটার সাথে 2-একটা কথা হয়, তো তারপরে মানে রূপশ্রীদি ওনাকে 2500 টাকা দেয় এবং তারপরে আরও 200 টাকা দেয়, টোটাল 2700 টাকা দেয়। এবং 2700 টাকা নেওয়ার পরে লোকটা আর কিচ্ছু বলে না, এবং অনেক মানে মাথায় হাত টেকিয়ে টাকাটা নিয়ে উনি মানে একদম থ্যাংক ইউ বলার মতো করে, উনি তো থ্যাংক ইউ আর বলতে পারেনি, মানে বেশ ধন্যবাদান্তে আর কি এরকম ভাব দেখিয়ে লোকটা চলে যায়। এবার সেই দিন ওনার অফিস পৌঁছতে আধা ঘন্টা লেট হয়ে যায়। এবার রূপশ্রীদি না বারবার মানে অফিস টাইমে কাজের ফাঁকে ফাঁকে বারবার ওটাকে খুলে খুলে দেখছে। আর উনি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে সত্যিই পুরো পুরনো একটা জিনিস, একটু একটু মাটি লাগা রয়েছে কোনায় কোনায়, এরকম একটা সোনার কয়েন ওনার কাছে রইল। মানে উনি নিজে ভাবতে পারছে না। উনি ভীষণ এক্সাইটেড, মাত্র 2700 টাকা দিয়ে ওরকম একটা 8-10 গ্রামের একটা কয়েন উনি পেয়েছে, এরকম একটা পুরনো কয়েন, ওনার ভীষণ ভালো লাগছে। এবং ওখানে একটা সাল মেনশন করা ছিল, ঠিক আছে, সালটা ছিল হচ্ছে 1937 বা 38 এরকম একটা কিছু সাল ছিল। এবার ওনার মনে তো ভীষণ আনন্দ, তো উনি বাড়ি এসছেন অফিস থেকে বাড়ি আস্তে আস্তে উনি ভাবছেন উনি কখন ওনার হাজব্যান্ডকে কথাটা জানাবে। এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে রূপশ্রীদি এবং ওনার হাজব্যান্ড কেউই কিন্তু এই সোনা গয়না কেনাকাটি এগুলোর প্রতি খুব একটা ইন্টারেস্টেড কোনোদিনই ছিল না। ওনারা খুব মডেস্ট লাইফ লিড করতেন। এবার কখনো হয়তো মেয়ের জন্য কিছু একটা টুকটাক কিনলো, এইটুকুই। নিজের জন্য কোনো কিছু সোনার ওইভাবে আলাদা করে গড়ানো এগুলো উনি করতেন না, আর উনি অত বেশি সোনার জিনিস পরতেও ভালোবাসতেন না। যাই হোক, তো ওনার হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে, মানে উনি আগে ফিরতেন, ওনার হাজব্যান্ড তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো পরে বাড়ি ফিরতেন। তো ওনার হাজব্যান্ডকে যখন উনি দেখান, রূপশ্রীদি ঘটনাটা বলেন এবং দেখান জিনিসটা, ওনার হাজব্যান্ড না দেখে অবাক হয়ে গেছে, এবং হাতে নিয়ে যখন দেখছে উনি বলছেন বাবা তুমি করেছো কি, এটা তো একটা বেশ পুরনো জিনিস দেখে মনে হচ্ছে, মানে ওখানে কোন ঠাকুর দেবতার আছে সেটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু জিনিসটা যে পুরনো সেটা ঠিক। আর ওখানে পিছনে লেখাও রয়েছে 1937 বা 38। তো উনি বলছেন যে বাবা এটা তো মানে ভীষণ দামি একটা জিনিস, বা সোনার যা দাম, তো সেই দামের সাথে যদি তুল্যমূল্য করা হয় সেখানে ওই 2700 টাকাটা অ্যাকচুয়ালি কিছুই না, তাই না? তো ওনার হাজব্যান্ডও খুব সাদাসিধে মানুষ, তো তিনি বলছেন যে দেখো একটা কাজ করো, তুমি এই যেটা নিয়েছো এটা না কাউকে বলো না, তোমার অফিসে কাউকে জানাওনি তো, তো
রূপশ্রীদি বলছে, না না আমি অফিসে কাউকে বলিনি। তখন বলছে, দেখো এটা কাউকে বলো না, কারণ যদি তুমি এটা বলো, এটা যদি জানাজানি হয়ে যায়, তোমাকে অনেক অনেক প্রশ্ন করতে পারে। এবং ঘটনা হচ্ছে যে তার থেকেও বড় কথা হচ্ছে, শুধু প্রশ্ন করবে তাই নয়, এই জিনিসটা রাস্তা থেকে মানে এটা পাওয়া গেছে, এটা কেউ মানে কোনো একটা জায়গা থেকে কোনো ঝামেলা আসতে পারে, যেটা কোন জমির উপর দিয়ে খুঁড়ে পাওয়া গেছে, সব নিয়ে অনেক প্রশ্ন আসবে। আর যেহেতু লোকটাকেও খুব ভালো মতো মানে সেদিনই প্রথম আর কি দেখেছে রূপশ্রীদি, তো সেই লোকটা সম্পর্কেও উনি কিছু জানে না। বলছে, দেখো তুমি এটা কাউকে বলো না, কারণ বললেই লোকে হাজার একটা প্রশ্ন করবে, তুমি অত প্রশ্নের উত্তর দিতেও পারবে না। আর এইটা এখন বাড়িতে রেখে দাও, পরে এটা দোকানে দিয়ে ভাঙিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাবে। তো রূপশ্রীদি আর ওনার হাজবেন্ড তো বেশ খুশি, মানে খুশি হওয়ার মতোই মানে কিছুটা বিষয়, যে 2700 টাকা দিয়ে যদি 8-10 গ্রাম সোনা পাওয়া যায়, সেটা মানে সেটা থেকে খাদ আর কতটুকু বাদ যাবে? যদি 1 গ্রামও খাদ বাদ যায় তাহলেও মানে অনেকটাই সোনা থাকছে। তো দুজনেই ভীষণ খুশি। তো রূপশ্রীদির হাজবেন্ড বলো, দেখো তুমি মেয়েকেও বলো না, মেয়ে হয়তো গল্প করতে করতে কোনো বন্ধু বান্ধবকে বলে দিল, তো এটা একদম কাউকে বলো না, জিনিসটা রেখে দাও, পরে কিছুদিন পরে এটাকে ভাঙিয়ে নিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাবে, মেয়ের জন্য একটা কিছু গড়িয়ে রাখতে হবে। তো রূপশ্রীদিও রেখে দিয়েছে আলমারিতে, এবং ওনার মনে মনে ভীষণ খুশি। মাঝে মধ্যে ওটা বার করে দেখে যে কীরকম কী। এবার এই অবধি ব্যাপারটা কিন্তু একরকম ছিল। এবার একদিন মানে বেশ কয়েক মাস হয়ে গেছে, 2 মাস মতো হয়ে গেছে, তো রূপশ্রীদি কাউকে বলেনি, মানে উনি আর ওনার হাজবেন্ড ছাড়া কেউ জানে না এই বিষয়টা। তো রূপশ্রীদি তখন ভাবলো যে মানে ওনার আর কি মনে খুব কিউরিয়াসিটি হচ্ছে। ওনার হাজবেন্ড সবসময় বলে যে, দেখো তুমি এটাকে আশেপাশের কোনো দোকান টোকানে দেখিও না, এটা তুমি তোমার বাপের বাড়ির পাড়ায় গিয়ে কোনো ছোট সোনার দোকানে এটা দিয়ে তুমি জিনিস করিও। কিন্তু রূপশ্রীদির না মানে তখন আর তর সইছে না, মানে 2 মাস উনি নিজেকে খুব সন্তর্পণে রেখেছে, কিন্তু ওনার সবসময় মনে হচ্ছে যে একটুখানি দেখি কেমন, আর উনি বার করে করে দেখে। কিন্তু মেন যেটা রূপশ্রীদির জানার ইচ্ছে ছিল, ওটা এক্স্যাক্ট কত গ্রাম। তো একদিন উনি ভাবলেন যে ওনার অফিস থেকে একটা অটো করে গেলে একটা জায়গা রয়েছে, তো সেইখানে ওরকম ছোটোখাটো বেশ 2-1টা সোনার দোকান রয়েছে। তো উনি একদিন ভাবলেন যে আমার অফিসে সেদিন ওনার একটু চাপটা কম, তো উনি ভাবলেন যে আমি এটাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে অটো করে ওই জায়গাটায় যাবো, একটু দূরেও হয়ে যাবে। তো সেখানে গিয়ে সোনার দোকানে দিয়ে আর কি জিজ্ঞেস করবে যে এটা কত গ্রাম সোনা আছে। আর এর মাঝখানে রূপশ্রীদি কোনোদিনও নিজে গয়না কিনবো বা নতুন করে কোনো গয়না বানাবেন এরকম কোনো শখ ওনার ছিল না। কিন্তু ওনার সেই সময় হঠাৎ মনে হলো যে ওনার একটা লম্বা সীতাহার টাইপের হলে খুব ভালো হয়। এবার তার সাথে এবার শুধুমাত্র 10 গ্রামে তো আর সীতাহার হবে না, তো তার জন্য উনি কিছু এক্সট্রা ওনাকে টাকাও দিতে হবে। তো উনি ফোনে বিভিন্ন ক্যাটালগও দেখে নিয়েছেন। তো ওনার মনে বেশ আনন্দ। তো উনি ভাবলেন যে হাজব্যান্ডকে যদি উনি জানান, তাহলে হাজব্যান্ড আবার বলবে, তুমি কেন সবাইকে বলতে গেলে, কেন তুমি এক্ষুনি দোকানে নিয়ে গেলে। তো উনি হাজব্যান্ডকে কিছু জানালেন না, উনি আলমারি থেকে ওটা বার করে নিয়ে ওনার ব্যাগের মধ্যে রেখে দিলেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি অফিস গেলেন, অফিসে কাজ করলেন, নির্দিষ্ট সময় অফিস থেকে বেরিয়েও গেলেন অটো ধরে ওই জায়গাটায় যাবেন বলে। কিন্তু হঠাৎ করেই মানে অটো ধরতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে উনি একটা মানে বীভৎস রকমের বাজেভাবে হোঁচট খান, এবং হোঁচট খাওয়ার ফলে উনি কোনো রকমে পড়তে পড়তে নিজেকে বাঁচিয়ে নেন। কিন্তু ওনার ডান পায়ের বুড়ো আঙুলটা খুব বাজে রকমভাবে মুচকে যায়, এবং সঙ্গে সঙ্গে ওইটা পুরো ফুলে যায়, পুরো বড় হয়ে ফুলে যায় বুড়ো আঙুলটা পায়ের। তো খুব চোট পান, খুব ব্যথা পান। উনি কোনো রকমে ওখান থেকে আর বাসে আসতে পারেন না, উনি ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি আসেন। এবং বাড়ি যখন আসেন উনি দেখেন ওনার পায়ের সেই বুড়ো আঙুলটা, ডান পায়ের, পুরো ফুলে গেছে, পুরো লাল হয়ে ফুলে গেছে। তো উনি তো খুব চিন্তায় পড়ে গেলেন যে কি হলো আমার পায়ে। তো যাই হোক, ওনার হাজব্যান্ড আসে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ডাক্তার এক্স রে করতে বলেন, এবং রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেন যে আপনার এটা ভাঙেনি, কিন্তু খুব বাজে রকমভাবে কিন্তু মানে ওই আমাদের পায়ে যে টিস্যু থাকে সেটা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে ভাঙেনি ঠিক আছে, হাড়টা ভাঙেনি, কিন্তু ওনার পায়ের যে অবস্থা, মিনিমাম 5 দিন ওনাকে রেস্টে থাকতে হবে, মানে উনি অফিসেও যেতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এবারে উনি তো 5-5টা দিন বাড়িতে রইলেন, ডাক্তার ওষুধ দিয়েছেন, সে ওষুধ খেলেন। যাই হোক, তো 5 দিনের পরে ছুটি কাটিয়ে উনি যখন আবার অফিসে গেলেন, তো সেদিন আর উনি যাননি ওই সোনার জিনিসটাকে নিয়ে। তো তার পরের দিন
ওনার যেদিন অফিস ছিল উনি অফিস ফেরত ওখান থেকে একটা অটো নিয়ে ওখানকার থেকে আর কি যে জায়গাটায় যায় সেখানে একটা সোনার দোকানে উনি গেলেন। এবার উনি গেছেন, তো যাওয়ার পরে এবার দোকানে গিয়ে যখন ওই সোনার জিনিসটা উনি দেবেন, তো তখন তো আর ওইভাবে বলতে পারবে না যে আমি অফিসে ঢুকছিলাম, একটা লোক এসে আমায় দিয়েছে। তো উনি তখন মানে মনে মনে ভাবছিলেন যে কি বলা যায়। তো তখন ওনার মনে মাথায় এলো যে উনি বলবে যে এটা ওনাদের পারিবারিক একটা ছিল, তো ওনার মা ওনাকে দিয়েছে, তো উনি আর এখন এটা রাখতে চাইছেন, এটা দিয়ে একটা মানে সোনার হার করতে চান। তো মনে মনে এটা উনি সাজিয়ে নিয়েছেন। ভালো কথা, গেছেন। তো যাওয়ার পরে দোকানদারের সাথে টুকটাক কথা হয়েছে এবং কথা হওয়ার পরে উনি মানে মুখে পুরোটা বলেছে। তো বলেছে ঠিক আছে আপনি দিন, আমি এটা দেখছি। তো প্রথমে উনি এই রূপশ্রী দিয়ে ওটাকে বার করে ওই সোনার দোকানের যে মালিক তার হাতে দিয়েছে। এবার তিনি প্রথমে ওটাকে ওয়েট করেছে। তো ওয়েট করে ওটার ওয়েট এসেছে 10.2 গ্রাম, 10.2 গ্রামের একটা কয়েন। কিন্তু তারপরে না লোকটা একটু ভালো করে দেখছে ওটাকে। তো দেখার পরে ওদের সোনার দোকানে মানে ক্যারেট মিটার ছাড়াও যে সমস্ত দোকানে এই ধরনের ক্যারেট মিটার মেশিন নেই তাদেরও তো ওদের ওই পাথর টাইপের কিছু থাকে সোনার জিনিস পরখ করার জন্য, নিজস্ব ওদের তো জিনিসপত্র থাকেই। তো লোকটা সোনার দোকানের পিছনে একটা ওরকম মানে আর কি কাজের জায়গা ছিল যেখানে কারিগররা গয়না ঠয়না বানায়। তো উনি ওটা একটা লোককে দিয়ে পাঠিয়েছে। তো ওরকম করে ঘষেছে যেভাবে আর কি ওদের প্রসিডিওর থাকে স্যাকরার যেরকম। তো তারপরে না উনি কিছুক্ষণ পরে বেরিয়েছে। এবার 10.2 গ্রাম শুনে রূপশ্রীদির তো খুব আনন্দ হচ্ছে যে ঠিক আছে 10 গ্রাম আর মোটামুটি 4-5 গ্রাম সোনা দিলে একটা ঠিকঠাক হার হয়ে যাবে। এবার লোকটা যখন এসে ওটাকে ওনার হাতে দিয়েছে। এবার রূপশ্রীদি বুঝতে পারছে না যে ওনার হাতে দিয়ে দিল কেন। তখন লোকটা বলছে যে এটা আপনাকে কে দিয়েছে। তখন বলছে কেন, আমি বললাম যেটা আমাদের পারিবারিক জিনিস, আমাকে আমার মা দিয়েছে, আমি বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম আলমারিতে, তো এখন মনে হচ্ছে এটা রাখবো না তাই। তখন বলছে যে আমার হাতে নিয়েই সন্দেহ হয়েছিল, কিন্তু আপনি বলছিলেন আমি ওয়েট করি, তারপর ওই জন্য আমি দেখলাম। এটা তো সোনাই নয়, এটা সোনার কয়েনই নয়। এবার এটা শুনে না রূপশ্রীদি পুরো মানে আকাশ থেকে পড়লো। উনি পুরো অবাক হয়ে গেছে। উনি বলতে সোনা নয় মানে আপনি কি বলছেন। তখন বলছে আমি একদম ঠিক বলছি, এটা সোনা নয়। আপনি এটা কোথা থেকে পেয়েছেন আমি জানি না, আপনি বলছেন আপনাদের পুরনো মানে পারিবারিক জিনিস এটা, কিন্তু আপনাদের মানে পারিবারিক হলেও এটা কিন্তু সত্যিকারের সোনা নয়। এটার মধ্যে অনেকটাই পেতল আছে, মানে পেতল যেরকম সোনার মতো দেখতে হয়, আর তার সাথে এমনি অন্য কোনো ধাতু আছে, মেন আছে পেতল। এবং পেতলের কালার যেহেতু সোনার মতো কিছুটা আসে, তো সেই জন্য ওটা এরকম। আর যেহেতু ওটা একটু পুরনো ছিল তো রংটাও একটু মানে সোনা, মানে গয়নার সোনা বলুন, বাট মানে নতুন যে জুয়েলারি যেরকম কালার হয় সেরকম কালার ছিল না। তো উনি বলছেন যে এটা কিন্তু সোনা নয়, একেবারেই নয়, মানে এর মধ্যে 1 গ্রামও সোনা নেই। তো তারপরে উনি ওই পাথরটা নিয়ে এসে একটুখানি মানে ওকে ঘষে ঠষে দেখালো এবং উনিও বুঝতে পারলেন যে এটা সত্যিই সোনা নয়। তো তখন রূপশ্রীদি বলছে যাচ্ছে পিছনে যে লেখা রয়েছে পিওর গোল্ড, তখন বলতে দেখুন এরকম অনেকে তো অনেক রকমই ছাঁচে ফেলে, মানে কেউ পেতল দিয়ে বানাতে পারে, কেউ তামা দিয়ে বানাতে তো পারে, কিন্তু এটা সোনা নয়। এবার এটা শুনে মানে রূপশ্রীদির এত বাজে লাগে, এবং যেহেতু এটা মানে উনি একটা মিথ্যে কথা বলেছেন যে ওটা ওনার পারিবারিক সূত্রে ওটা ওনার পাওয়া, তো সেটা যখন এখানে এতবার একটা ভুল ভ্রান্তি ধরা পড়ে গেল, উনি না ওখানে কোনো কথা বাড়ায়নি। উনি তখন ব্যাপারটাকে একটুখানি মানে জাস্ট হালকা করার জন্য উনি তারপরে একটা দুটোই আংটির ডিজাইন দেখলেন এবং উনি বললেন যে আমি এই আংটিটা পরের মাসে নেব। মানে কিছু তো একটা বলে দোকান থেকে বেরোতে হবে, মানে ওটা নিয়ে যদি উনি চিন্তা করতে থাকে, ওটা নিয়ে যদি উনি বেশি ফোকাস করে, তো দোকানদার একটু সন্দেহ হতে পারে বা মনে হতে পারে যে ইনি আমার এতটা সময় নষ্ট করলো। এবার কোনো রকমে উনি দোকান থেকে বেরিয়েছে, বেরোনোর পরে না ওনার মানে উনি পুরো দিকবিদিক ওনার জ্ঞান শূন্য হয়ে গেছে। দেখুন একটা মধ্যবিত্ত পরিবারে না মানে 2700-2800 টাকা কিন্তু কম টাকা নয়। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে ঠিক আছে 1-2 দিন বাইরে ভালো রেস্তোরাঁয় খেতে গেলেও হয়তো এই টাকাটা খরচা হয়, কিন্তু মানে যারা খুব সঞ্চয়ে প্রবণ মন মানসিকতা থেকে বিলং করে বা যারা সেভাবে খুব একটা একসাথে একবার অনেক টাকা খরচা করতে পারে না বা করে না, তাদের কাছে কিন্তু ওই টাকাটা অনেক টাকা। স্বাভাবিকভাবেই রূপশ্রীদির কিন্তু ভীষণ খারাপ লাগে।
এবং উনি তখন মনে মনে ভাবছেন যে আমি 2.5 মাস ধরে মানে এই একটা জিনিস আমি নিয়ে এলাম, সেটাকে আমি 2-2.5 মাস ধরে নিজের মনে মনে ভুল জানলাম, ভুল বুঝলাম, ভুল স্বপ্ন দেখলাম, বরকে দেখালাম, বরও বলল হ্যাঁ এটা সোনার লেখা আছে, কাউকে বলতে বারণ করেছিল, আমি লুকিয়ে লুকিয়ে এটাকে নিয়ে এলাম। মানে উনি না তখন ভাবছে যে আমি এতগুলো টাকা দিয়ে একটা পেতলের টুকরো নিয়ে চলে এলাম। মানে ভাবুন 2700 টাকা দিয়েছিল সেই, মানে ওনার নিজের উপরে নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। উনি সেই মুহূর্তে ভাবছিলেন যে আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, আমার মেয়েকেও যদি কেউ এটা হয়তো যদি বলতো, আমার মেয়েও হয়তো এই ফাঁদে পা দিত না। এবং আরও মজার বিষয় হচ্ছে যে রূপশ্রীদি যখন ফিরতে ফিরতে মনে করার চেষ্টা করছে যে লোকটা কেমন ছিল, এবং তখন রূপশ্রীদির সব থেকে বড় যে জিনিসটা ট্রিগার করে সেটা হচ্ছে যে রূপশ্রীদি লোকটাকে তার নামই জিজ্ঞেস করেনি। শুধুমাত্র লোকটা বলেছিল আমি এখানে এই মাটি কাটার, আর সত্যিকারেরই ওখানে তখন কাজ হচ্ছিল, মানে তার 8-10 দিন আগে, মানে ওনার অফিসে ঢোকার আগে কিছুটা আগের রাস্তায় একটা জায়গায় মাটি খুঁড়ে পাইপ ঢোকানোর কাজ হচ্ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে রূপশ্রীদি লোকটাও নিজের নাম বলেনি, আর রূপশ্রীদিও তাকে নিজের নাম জিজ্ঞেস করেনি। এবার ঘটনা হচ্ছে রূপশ্রীদি কাকে বলতে যাবে, মানে কাউকে কিছু একটা নিয়ে কমপ্লেন কোথায় করবে, আর করতে গেলেও মানে কার কাছে করবে, উনি তো নামও জানেন না। হয়তো দ্বিতীয়বার দেখলে উনি চিনতে পারবেন সেটা ঠিক, কিন্তু নাম উনি জানেন না। মোটামুটি মানে লোকটাকে দেখতে কেমন সেটুকু ওনার মনে আছে। এবার দেখুন এইটুকুর উপর ভরসা করে বা বিশ্বাস করতে একটা লোককে তো আর কলকাতা শহরে বা আশেপাশে যে কোনো জায়গায় হোক না কেন খুঁজে পাওয়া তো সম্ভব নয়, তাই না? ওনার না মানে উনি বাড়ি থেকে যখন ফিরছেন, মানে বাসে করে যখন উনি বাড়ি ফিরছেন, উনি লিখেছেন ইমেলে যে ওনার রীতিমতো চোখে জল এসে গেছে, যে আমি এত বড় ভুল কি করে করলাম, এত বড় স্ক্যাম আমার সাথে কি করে হয়ে গেল। আর রূপশ্রীদি ওনার অফিসে একজন কালিগ ছিলেন, একজন দিদি, তো উনি তার সাথে সব কিছু শেয়ার করতেন, মানে কিছু একটা কেনার আগে বলতেন যেটা কিনবো কিনা সব কিছু আর কি উনি বলতেন। কিন্তু ওই যে উনি বাড়িতে যখন এলেন এবং ওনার হাজব্যান্ড বললেন যে দেখো তুমি একটা সোনার এরকম মোহর পেয়েছো, এটা কাউকে বলো না, এটা এরকম না, মানে তখন মানে সেইটা শুনে না রূপশ্রীদি কাউকেই কথাটা জানায়নি, না উনি ওনার বাড়িতে জানিয়েছে, মানে ওনার বাপের বাড়িতে ওনার মাকে বা ওনার অফিসের যে যে দিদি কালিগ ছিলেন তাকে, কাউকে উনি জানাননি। তো উনি ভাবতেন যে আমি এত বড় ভুলটা কি করে করলাম। এবং উনি বারবার বাসের মধ্যেও সিটে বসে বসে উনি বারবার ওই কয়েনটাকে বার করে করে দেখছেন, যে কিছু যদি উনি দেখতে পান বা কিছু যদি ওনার মনে হয়, তো উনি ভাবছেন যে এটা ব্যাপারটা হলোটা কি, মানে এত বড় যে একটা বিষয় ওনার সাথে হয়ে গেল, 2700 টাকা চলে গেল, এবং উনি এই 2-2.5 মাস ধরে মনে মনে কত আনন্দ পেয়েছিলেন, ভেবেছিলেন যে বাহ এটার সাথে আর কিছু সোনা কিনে উনি একটা মেয়ের বিয়ের জন্য বড় দেখে একটা হার বানাবেন। তো সমস্ত স্বপ্ন যেন ওনার এক লহমায় চলে গেল। যাই হোক, উনি মনে মনে ভাবছেন যে মানে আমি কি করে এটা করলাম। কারণ সত্যি কথা বলতে যেটা উনি লিখেছেন যে ওনার যে খুব সোনার গয়নার কেনার প্রতি খুব ঝোঁক ছিল বা খুব কিনতেন, সেরকম কিছু না। কোনোদিনও অন্যের কোনো জিনিস দেখে কখনো লোভ হওয়া বা সেটা নিয়ে ঈর্ষাপরায়ণ হওয়া, এগুলো কোনোদিনই উনি কখনো হননি। ওনার কাছে জাস্ট ওই লোকটা এসেছিল, মানে উনি জাস্ট একটা লোভে পা দিয়ে ফেলেছেন, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। কিন্তু সেইভাবে কিন্তু ওনার মনের মধ্যে কখনো কোনো জিনিস দেখে, অন্যের জিনিস দেখে যে একটা লোভ হওয়া, ঈর্ষান্বিত হওয়া, এগুলো কোনোদিন ওনার মধ্যে ছিল না। তো তারপরেও যখন এই বিষয়টা হলো, তো ওনার তো বেশ কিছুদিন খুব মন খারাপ। যাই হোক, তো এর কয়েকদিন পরে ওনার মেয়ের এক্সাম ছিল স্কুলে, ফাইনাল এক্সাম 7 থেকে 8-এ ওঠার। যাই হোক, তো উনি বাড়িতে আর ওনার হাজব্যান্ডকে কিচ্ছু জানায়নি, ওটা এনে উনি মোটামুটি রেখে দেন, যেখানে রাখার আলমারিতে সেখানে রেখে দিয়েছিলেন। এই ব্যাপারটা নিয়ে রূপশ্রীদি এতটাই আর কি ডিস্টার্ব ছিলেন যে উনি না মানে সংসারের কিছু দিনের জন্য সব দিকে উনি খেয়াল রাখতে পারতেন না, মানে মানসিক দিক থেকে উনি খুব ভেঙে পড়েছিলেন যেটা কি করে ওনার সাথে হয়ে গেল। আর উনি অফিসেও কাউকে জানাননি, কাউকে কিছু বলেননি। যাই হোক, তো এরপরে ওনার মেয়ে কিন্তু, যেটা উনি জানিয়েছেন, ওনার মেয়ে যথেষ্ট স্টুডিয়াস, পড়াশুনো করে, ব্রেনও ভালো, মোটামুটি পড়াশুনো ভালোই বোঝে, সব ঠিক আছে, মানে খুব একেবারে ইন্টেলিজেন্ট সেটা না হলেও কিন্তু যথেষ্ট মনোযোগী, এবং ক্লাসে অলওয়েজ 1 থেকে 10-এর মধ্যে কিন্তু থাকে। সেই জায়গা থেকে ওর কিন্তু
মানে 3টে সাবজেক্টে, অঙ্ক, ইংলিশ এবং বিজ্ঞান, এই 3টে সাবজেক্টে ওর প্রচণ্ড খারাপ রেজাল্ট হয়। মানে ফেল করতে করতে, মানে ফেল করলে যে নাম্বার পেলে লোকে ফেল করে তার থেকে, মানে 5 মার্কসের থেকে বলুন 2-3 নম্বর বেশি, তা আবার একটা নয় 3-3টে সাবজেক্টে। মানে এই রেজাল্টটা যখন আসে, মানে ও পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে বলেছে আমি পরীক্ষা ভালো দিয়েছি। এবার মেয়ে পড়াশোনায় ভালোই পরীক্ষা দেয়, ভালোই রেজাল্ট হয়, সেই মেয়ে এরকম রেজাল্ট করবে এটা না রূপশ্রী ভাবতে পারেনি। তো যখন রেজাল্ট বেরোলো তখন না উনি মানে শকড রেজাল্ট দেখে। এবং রেজাল্ট দেখে উনি যে শুধুমাত্র শকড হলেন তা নয়, মানে ওনার মেয়ের ক্ষেত্রে যেটা হতো যে ও একটা ক্লাসে যখন পড়তো, সেই ক্লাস থেকে তার পরের ক্লাসে কি পড়াশুনো বা সেটা নিয়ে একটা ইন্টারেস্ট থাকা, সেটা নিয়ে কাজ করা, এগুলো কোনো কিছু আর ওর মধ্যে যেন আর মানে ইন্টারেস্টই নেই ওর পড়াশুনোয়। মানে একদম পড়াশুনো থেকে ওর মনোযোগটা পুরো সরে গেছে, ওকে দেখে এটা বোঝা যাচ্ছে। এবার স্বাভাবিকভাবেই ওর মানে রূপশ্রী বুঝতে পারছে না মেয়েকে কি করে ট্যাকেল করবে। মেয়েকে বলছে তোর এত বাজে পরীক্ষা দিয়েছিলি, তুই তো আমাকে বলিসনি। এবার মেয়ে বলছে না আমি পরীক্ষা ঠিকই দিয়েছিলাম। এবং তার সাথে সাথে রূপশ্রী বুঝতে পারলো মেয়ের পড়াশোনার প্রতি একটা অদ্ভুত টাইপের অনীহা চলে এসেছে। মানে কোনোভাবেই ও পড়তে বসতে চাইছে না। ওকে অনেক চেষ্টা করানো হচ্ছে যাতে ও পড়তে বসে, পড়াশোনাটা করে, কিন্তু মেয়ে কোনোভাবেই পড়তে বসছে না। গেল এদিকে ওনার হাজব্যান্ডের অফিসে হঠাৎ করেই একটা ঝামেলা শুরু হলো। ঝামেলাটা বলতে, ওনার হাজব্যান্ড যেখানে কাজ করতেন সেটা ওনাদের বাড়ি থেকে ওরকমই একটা বাসে করে যাওয়ার ছিল। এবার খুব যে বিশাল উঁচু পদে উনি কাজ করতেন তা নয়, কিন্তু মানে দুজনে রোজগার করতে সংসার ভালোভাবেই চলে যেত। হঠাৎ করেই যেটা হলো যে ওনার হাজব্যান্ড মানে যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেইটা একটা অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং সেটা ওনাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে যেতেই প্রায় 2.5-3 ঘন্টা লেগে যাবে, ফিরতেও তাই। এবং মানে ওনার হাজব্যান্ড যখন অফিসে জানায় যে তার পক্ষে এটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, তো তারা বলে যে দেখো তোমাকে কাজ করলে এভাবেই করতে হবে, নাহলে তুমি অন্য কোম্পানি দেখে নিতে পারো, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড। এবার এই সব কিছুর মধ্য দিয়ে এদিকে দেখা যাচ্ছে যে রূপশ্রীদির ওই যে পায়ে যে ব্যথা লাগলো বুড়ো আঙুলে, সেটা তো ডাক্তার দেখিয়ে ঠিক হলো, ঠিক আছে, কিন্তু ওই ঘটনার পর থেকে রূপশ্রীদির কিন্তু শরীরে কিছু না কিছু একটা সমস্যা লেগে রইল। মানে এক পায়ে, মানে যে পায়ে আর উনি ব্যথা পেয়েছেন সেই পাটা ঠিক হলো, আঙুলটা ঠিক হলো, ঠিক আছে, সেখানে একটা বিশাল পরিমাণ টাকা পয়সা খরচা হলো, বারবার ডাক্তারের কাছে যাওয়া, সেখানে চেক আপ করানো, বারবার এক্সরে করানো, তো করে ডাক্তার আলটিমেটলি মানে ওটাই ঠিক হতে প্রায় ওনার 2 মাস লেগে গেল। এরপরে তো ওনার কখনো হাতে ব্যথা হচ্ছে, কখনো জ্বর হচ্ছে, হঠাৎই মানে যা ছোট ছোট কারণে এরকম ঘটনাগুলো ঘটছে, এবং উনি কিন্তু শরীর খারাপ হয়ে পড়ছে। এবার এদিকে রূপশ্রীদির হাজব্যান্ড, যিনি সংসারে বেশ কিছু কাজকর্ম দেখতেন, মেয়ের পড়াশোনাটাও মাঝে মধ্যে দেখতেন, তো উনি অনেকটা সময় করে বাইরে ওনাকে থাকতে হতো, কারণ বুঝতেই পারছেন যে যেহেতু ওনার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেল, যেতে 2.5 ঘন্টা, ফিরতে 2.5-3 ঘন্টা, এই করে করে উনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতেন, ফিরতেন পুরো রাতে। আর সেই সময় ওনার শ্বশুর শাশুড়ি কেউই আর বেঁচে নেই। তো মেয়ে স্কুল থেকে আসতো, মেয়ে এসে ওনার যে পাশের যে জায়ের ঘর সেখানে এসে থাকতো, তারপরে উনি অফিস থেকে এসে বাকি মেয়েকে পড়াশুনো করানো, খাওয়ানো, রান্নাবাড়ি করা, এগুলো করতেন। এবার সংসারে একটা অচলাবস্থা আস্তে আস্তে মানে শুরু হতে লাগলো, কারণ ওনার হাজব্যান্ড মানে সংসারের যে পার্টগুলো দেখতেন, যেহেতু হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে যাচ্ছে, একদম রাতে বাড়ি ফিরছে, ফলে তার পক্ষে বাজার করা, দোকান করা কিছু সম্ভবপর হচ্ছে না। আর সব কিছু তো আর উইকেন্ডের অপেক্ষায় রেখে দেওয়া যায় না, মানে যতই উইকেন্ডে কেউ বাজার দোকান করুক না কেন, উইকডেজের মধ্যেও কখনো অনেক কিছুর প্রয়োজন পড়ে। প্লাস মেয়ে হঠাৎ করে প্রচণ্ড অবাধ্য হতে শুরু করলো। যেই মেয়ে ওনার এত বাধ্য মেয়ে ছিল, এত ভালো মেয়ে যে সমস্ত কথা শোনে, সবার কথা শুনে চলে, সেই মেয়ে মানে নিজের মতো থাকবে, পড়াশুনো করবে না, সাজগোজ করবে, একটা মানে পড়াশুনো থেকে নিজেকে একদম মানে দূরে করে দিয়েছিল। এবার যেহেতু রূপশ্রীদির উপরে সংসারের একটা বিশাল দায়ভার এসে পড়েছে, ফলে রূপশ্রীদিও না মানে রোজ রোজ যে মেয়ের পিছনে পড়ে থাকবে, মেয়েকে বারবার বলবে পর 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 বা এই কাজটা কর, সেগুলো কিছু আর পারছে না। এবং সব দিক থেকে না মানে রূপশ্রীদির প্রচণ্ড মেন্টালি একটা অ্যাগনি তৈরি হয়, যে হাজব্যান্ড সংসারে সময় দিতে পারছে না। ইভেন ছুটির দিনেও কিন্তু ওনার হাজব্যান্ডকে বিভিন্ন কাজে কাজে পাঠিয়ে দেওয়া হতো। ওনার হাজব্যান্ডেরও
এত কাজের চাপের জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু সংসার চালাতে হবে, কাজ করতে হবে, তো উনি সেই কাজটাকে সেভাবেই কন্টিনিউ করে যাচ্ছে। এইটা গেল। এরপরে যেটা মানে রূপশ্রীদির জীবনে এলো, সেরকম কিছু যে আদৌ আসতে পারে সেটা কিন্তু উনি মানে জাস্ট স্বপ্নেও ভাবতে পারেনি। হঠাৎ করেই রূপশ্রীদি মানে ওনার যে ঘরের যে আলমারিটা ছিল, সেই আলমারিতে ওনার মানে খুব মানে ওনার তো অত সাজগোজের খুব একটা শখ ছিল না, ওই সবসময় পরার হয়তো ছোটোখাটো দু একটা দুল উনি মানে আলমারিতে রাখতেন। বাকি ওনার বিয়ের যেটুকু যা গয়নাপত্র ছিল সেগুলো উনি লকারে রেখে দিতেন। এবারে ব্যাপার হচ্ছে যে উনি হঠাৎ করে একদিন কোন একটা কারণের জন্য আলমারি খুলেছেন, লকারটা খুলেছেন, এবং খুলে ওনার একটা কানের দুল পরার ছিল, ওনার একটা অনুষ্ঠান বাড়িতে উনি যাবেন, তো সেই জন্য ভাবলো যে নর্মাল তো এই কানের দুলটাই পরে থাকি, তো ঠিক আছে আমি একটা সোনার দুল পরে নিই। এবার উনি খুলেছেন, খুলে ওনার দুজোড়া কানের দুল ছিল। তন্ন তন্ন করে খুঁজেও উনি একজোড়া কানের দুল পেলেন না। এবার ওনার মনের ভিতরটা তো ছ্যাদ করে উঠেছে। প্রথম কথা হচ্ছে সোনা জিনিসটা নিয়ে উনি যেরকমভাবে ঠকেছেন, মানে একটা পিতলের টুকরোকে উনি সোনা ভেবে বাড়িতে নিয়ে এত দু আড়াই মাস ধরে উনি স্বপ্ন দেখেছেন, সেইটা তো যা হোক ঠিক আছে, সেটা একরকম হয়েছে, কিন্তু এই যখন উনি নিজের সোনার দুলটা পাচ্ছেন না, ওনার মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেই সাধারণ মধ্যবিত্ত বাড়িতে একটা জিনিস করতে অনেক সময় লাগে, অনেক প্ল্যান করে পয়সা জমিয়ে কিনতে হয়, করতে হয়। সেখানে যদি একটা জিনিস এভাবে হাপিস হয়ে যায়, চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেটা তো বুঝতেই পারছেন মন মানসিকতা কীরকম হতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে রূপশ্রীদি কিন্তু ওটাকে আলমারিতে সযত্নে রাখতেন। ফলে মানে উনি যদি পড়ে কোথাও বেরোতেন, সেখানে গিয়ে হারিয়ে গেল, সেটা হতে পারে যে ঠিক আছে কোনোভাবে কান থেকে পড়ে গেছে বা কোনোভাবে মিসপ্লেস হয়ে গেছে, কিন্তু ঘরেই যে জিনিসটা থাকে এবং ঘরে ওনাদের সবসময় ঘরে কেউ না কেউ রয়েছে, আর ঘরে যে একজন কাজ করতে আসেন, সেই কাজের দিদি জাস্ট কোনো রকমে কাজ করে বেরিয়ে চলে যায়, ফলে তার নেওয়ারও কোনো চান্সেস নেই। এবার তাহলে গেল কোথায় জিনিসটা? আর রূপশ্রীদি একটা জিনিস খেয়াল করতে লাগলেন যে ওনার মানে সংসারে যে একটা হাসি খুশি ব্যাপার ছিল, ওনার মেয়েকে নিয়ে ওনারা খুব আনন্দে ছিলেন, সেইটা যেন কোথাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওনার হাজবেন্ড আসে প্রচণ্ড খাটাখাটনি করে, তাকে কোনো কিছু বলে সে একটু বিরক্ত হয়, আবার মেয়েকে কিছু যদি বলতে যায়, মেয়ে প্রচণ্ড মুখে মুখে তর্ক করছে, পড়াশোনার প্রতি ভীষণ অমনোযোগী, সংসারে মানে টাকা আসছে, টাকা খুব সামান্য সামান্য কারণে অনেক বেশি টাকা বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই ঘরে টাকা টিকছে না, এরকম নানান জিনিসপত্র কিন্তু রূপশ্রীদির জীবনে ঘটতে লাগলো। যাই হোক, তো উনি তো মানে কুল পাচ্ছে না যে কী করে কীভাবে সামলাবে। এর মধ্যে একদিন কি হলো সেটা হচ্ছে যে ওনার মানে হাজব্যান্ড, রূপশ্রীদির হাজব্যান্ড রূপশ্রীদিকে বলছে যে আচ্ছা বেশ তো কয়েক মাস হলো, তো একটা কাজ করি, চলো দুজনে মিলে ওই কয়েনটাকে দোকানে দিয়ে আসি, সেখান থেকে দেখি যদি মানে সেই সময় সোনার দামটা এমনিতেই তো মানে 2020-21 পর থেকে তো সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে, তো যখন 23 সালে যখন এই ঘটনাটা ঘটে, তো সেই সময়টায় সোনার দামটা একটু কমেছিল। তো সেইটা দেখে ওনার হাজব্যান্ড ওনাকে বলেছে চলো দুজনে মিলে যাই, গিয়ে কিছু টাকা দিয়ে, এভাবে তো হাতে তো আজকাল টাকা থাকেই না, টাকা বেরিয়ে যাচ্ছে, তো মেয়ের জন্য একটা গয়না গড়িয়ে আসি। এবার দেখুন এত দিন ধরে মানে বেশ কয়েকটা মাস কিন্তু কেটে গেছে মাঝখানে, ওই ঘটনার প্রায় 1 বছরটা হয়ে গেছে, উনি কিন্তু মানে রূপশ্রীদির কথাটা তোলেইনি, ওনার হাজব্যান্ডও তোলেনি। এবার সেই সময় সোনার দামটা একটু কমেছিল, মানে খবর আছে যে আরও বাড়বে সোনার দাম, তো সেটাকে প্রেডিক্ট করে ওনার হাজব্যান্ড বলল চলো। এবার তখন রূপশ্রীদি কী করবে, উনি তো ওনার হাজব্যান্ডকে সে ঘটনাটা বলেইনি। এবার হাজব্যান্ডকে কখনো বলছে আর ঠিক আছে পরে যাবো, চলো পরের সপ্তাহে যাবো, এরকম করে কাটাচ্ছে। এভাবে কাটাতে কাটাতে যখন 3 সপ্তাহ উনি অলরেডি কাটিয়ে দিয়েছে, তো ওনার হাজব্যান্ড একটু বিরক্ত হয় যে তুমি ওটা নিয়ে এলে, এত শখ ছিল তোমার, তুমি এখন ইন্টারেস্ট দেখাচ্ছ না, চলো এরপরে তো সোনার দাম আরও বেড়ে যাবে, 24 সাল পড়লে হয়তো আরও মানে 24 সালের আরও পরে হয়তো আরও বেড়ে যাবে, তো চলো গিয়ে কিনে আনি। এবার সেদিন ওনার হাজব্যান্ড যাবেই সোনার দোকানে ওটা নিয়ে, তখন বাধ্য হয়ে রূপশ্রীদি সমস্ত ঘটনা ওনার হাজব্যান্ডকে বললেন যে উনি এরকমভাবে ওই সোনার জিনিসটা নিয়ে গেছিল, তো সেটা ওরকম বলেছে।
এবার ওনার হাজবেন্ড এটা শুনে না মানে উনি পুরো আকাশ থেকে পড়েছে। উনি বলছে তুমি এসব কি বলছো? তখন বলছে হ্যাঁ, এটা পিতলের টুকরো ছাড়া কিচ্ছু না। তো ওনার হাজবেন্ড বললো যে ঠিক আছে, তোমাকে তো একটা সোনার দোকান বলেছে। ওনার হাজবেন্ডের না মানে তখনও কথাগুলো শুনে অতটা বিশ্বাস হয়নি। মানে সাদাসিধে মানুষ তো, উনি ভেবেছেন যে না, ওই লোকটাই সত্যি কথা বলেছে, সোনার দোকানের লোকটা হয়তো মিথ্যা কথা বলেছে। এবার তাও জোর করে মানে ওনাদের একটা আর কি দরকারি ছিল, তো সেজন্য রূপশ্রীদির যে বাপের বাড়ির পাড়া সেখানে ওনারা যাবে, বা বাপের বাড়িতে আর কি যাবে। তো সেখানে একটা সোনার দোকান আছে। তো বললো যে ঠিক আছে, তোমাদের বাড়ি যেখানে সেখানে তো সোনার দোকান আছে, আমরা পরের সপ্তাহে তো যাব, তো সেখানে নিয়ে যাব, অন্য একটা সোনার দোকানের লোককে দেখাবো, কিন্তু আমার মন বলছে এটা সোনাই। যাই হোক, তো রূপশ্রীদি তো মনে মনে বুঝেই গেছে যে এটা কিছু হওয়ার নয়। তো ওনার হাজবেন্ড তখনও আশা করে আছে যে এটা নিশ্চয়ই সোনার জিনিস। যাই হোক, তো নিয়ে গেল ওরা। এবার সেই যখন সোনার দোকানে গেছে, সেই সোনার দোকানের লোকটা না হাতে নিয়ে দেখছে কিছুক্ষণ, দেখে না তখন বলছে এটা আপনি কোথায় পেয়েছেন? এবার তখন রূপশ্রীদি এত তিথিবিরক্ত হয়ে গেছে, উনি না সত্যি কথাই বলেছেন যে আমাকে এরকম একটা লোক দিয়েছে, এই বলেছে আমাকে এইটা। তো এই সোনার দোকানের লোকটা ওনাদের সামনেই ওটার পিওরিটি টেস্ট করে এবং বলে যে এটা কিন্তু, উনিও সেম কথাই বলে যে এটা পেতল, এটা কোনো সোনা নয়, এটা সোনার কয়েনই নয়। এবার ওনার হাজবেন্ড না মানে তখন মনে হলো যেন বিশ্বাস করলো, মানে উনি পুরো হতভম্ব হয়ে গেছে। উনি ভাবতে পারেননি যে এই জিনিসটা এরকম বেরোতে পারে। এবার তখন তো ওই লোকটা বলছে যে আপনাকে যে লোকটা দিয়েছিল সেই লোকটা আপনাকে সোনা বলে যে বেচলো, আপনি কি করে ভাবলেন যে এটা এত কম টাকায় সে আপনাকে সোনা দেবে? এবার ঘটনা হচ্ছে, আমি যখন ঘটনাটা আপনাদের প্রথম দিকে শুরু করে বলেছিলাম তখন আমি আপনাদের কি বলেছিলাম যে ওই লোকটা কিন্তু একবারও সরাসরি মেনশন করেনি। উনি বলছে এটা কোনো খুব মূল্যবান ভালো দামি সোনাও হতে পারে এরকম বলেছিল, কিন্তু এটা যে সোনাই সেটা কিন্তু উনি মানে পরিষ্কার সরাসরি বলেনি। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রূপশ্রীদি কিন্তু তখন ভেবেছিল যে লোকটা যেহেতু মানে হয়তো পড়াশুনো সেভাবে জানে না, মাটি ফাটি কাটার কাজ করে, তো রূপশ্রীদি নিজে পিওর গোল্ড কথাটা দেখে উনি নিজে থেকেই জিনিসটা নিয়েছিলেন। তো সেদিক থেকে দেখলে দেখা যায় যে ওই লোকটা যে সোনা বলেই যে রূপশ্রীদির কাছে এটা বেঁচেছিল সেটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। ঠিক আছে, যাই হোক, তো সেই রাতটা তো রূপশ্রীদিরা ওনার বাপের বাড়িতেই ছিল। তো রূপশ্রীদির মাও ব্যাপারটা তখন জানলেন, উনি কিছুই জানতেন না। তো ওনার মা বলছে যে কে একটা কি তোকে দিল, তুই সেটা নিয়ে চলে এলি এরকম। আর সেই মুহূর্তটায় মানে ওই সময় যে সময়টার মধ্য দিয়ে রূপশ্রীদি যাচ্ছিলেন, তো সেই সময়টায় না মানে রূপশ্রীদি খুব নিজের সংসার, নিজের মেয়ের এই এত হঠাৎ করে অমনোযোগী হয়ে যাওয়া, বাজে রেজাল্ট করা, এইগুলোকে নিয়ে উনি এত মানে ডিল করতে করতে উনি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলেন না, ওনার মন মানসিকতা অর্ধেক দিন ঠিক থাকতো না। তো তখন ওনার মা আর কি বলে যে দেখ এই জিনিসগুলো না বাজে জিনিস একটা, এরকম কি আর এটা কোন ঠাকুরের মূর্তি কি সেটাও তো বোঝা যাচ্ছে, মানে এমন করে ওই জায়গাটা আবছা হয়ে গেছে, ঠিক যেভাবে পুরনো ধরুন কোনো মোহর, সোনার টাকা বা মোহরে খুব পুরনো হয়ে গেলে যেমন ওপরের কাজগুলো ওপরে লেখাগুলো একটু আবছা আবছা হয়ে যায়, ঘষে যায়, ক্ষয়ে যায়, ওটা ঠিক সেরকম। এবার তখন তারপরে যাই হোক ওরা পরের দিন চলে আসে এবং ওনার মাও ওনাকে যথেষ্ট একটু বকাবকি করে যে তুই কেন এটা নিয়েছিলি, তুই তো মানে কোনো জিনিসের প্রতি তোর এমনিতেও সোনার জিনিসের প্রতি অত ঝোঁক নেই, কিছু নেই, তুই বেকার বেকার এতগুলো টাকা দিয়ে একটা এরকম পেতলের টুকরো নিয়ে এলি। তো ওনারও খারাপ লেগেছে। যাই হোক, এবার বাড়ি চলে এসছে। বাড়ি চলে আসার পরে হঠাৎ করেই মানে কিছুদিনের মধ্যে রূপশ্রীদি জানতে পারে যে উনি যেখানে কাজ করেন, যেখানে সেই জায়গাটা মানে সেই পুরো অফিসটাই উঠে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে কলকাতা থেকে সেই অফিসটা কাজ গুটিয়ে ওরা গুড়গাঁও চলে যাচ্ছে। এবার যে সমস্ত এমপ্লয়িরা গুড়গাঁও যেতে পারবে তারা যাবে, বাকি যদি কোনো এমপ্লয়ি মনে করে যে সে গুড়গাঁও শিফট করবে না, তো সে কোম্পানি তাকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এবার তো রূপশ্রীদির মাথায় হাত, উনি কী করবে? এবার তখন উনি তো মানে ওনার মন প্রচণ্ড খারাপ যে মানে একই সংসারে মানে ওনার মেয়ে বড় হয়েছে, তার মধ্যে মানে খরচাপাতি বেড়েছে আগের থেকে,
তার মধ্যে যদি ওনার কাজটা না থাকে তাহলে সেটা একটা খুব অসুবিধের ব্যাপার। এবার উনি তো ওনার অফিসের বিভিন্ন লোকজনকে বলছে, হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলছে, তারা বলছে দেখুন আমরা পুরোপুরি এখান থেকে সরে যাচ্ছি, কলকাতা আমাদের কিছুই থাকবে না। তো তখন বলে এটা আপনার ইচ্ছা, আপনি যদি যেতে না চান আপনি নাই যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে রিজাইন করতেই হবে, কারণ আমাদের কোনো অফিসই এখানে থাকছে না, আপনি এখানে কোথায় কাজ করবেন। সব কিছু মিলিয়ে না রূপশ্রীদির মানে পায়ের নিচে থেকে যে বলে মাটি সরে যাচ্ছিল। তো এই রকম যখন অবস্থা, তখন হঠাৎ করেই একদিন রূপশ্রীদে মনে মনে ভাবলেন যে আমার জীবনে এই যে সমস্যাগুলো শুরু হয়েছে, আর তার সাথে সাথে আমি বললাম যে রূপশ্রীদির কিন্তু হেলথ ইস্যুস লেগেই ছিল, মানে নয় মানে জ্বর হচ্ছে, নয় পায়ে ব্যথা পাচ্ছে, নয় হাতে ব্যথা পাচ্ছে, কোনোদিনও হঠাৎ করেই একদিন প্রচণ্ড পেট খারাপ হয়ে যাচ্ছে, মানে বাইরের কিছুই খায়নি, ঘরে সাদামাটা খাবার খেয়েছে তাতেও পেট খারাপ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, কখনো বরের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবং যখন একদিন উনি বাড়িতে বসে খুব ভালো করে চিন্তা করেন, ওনার কোথাও না একটা মানে ওনার একটা মানে বলে না গাট ফিলিং হওয়া, সেই ফিলিংয়ে উনি বুঝতে পারেন যে এই সমস্ত কিছু সূত্রপাত হচ্ছে ওই কয়েনটা যবে থেকে উনি বাড়িতে এনেছেন তবে থেকে কিন্তু মানে একটু একটু করে সমস্যার সূত্রপাত হয়েছে, এবং যত সময় এগিয়েছে সমস্যা কিন্তু বেড়েছে। এবং তার থেকেও বড় কথা মানে সেগুলো তো রয়েছে, এবং কয়েনটাকে উনি যেটা ভেবে নিয়ে এসেছিলেন সে কয়েনটা আদৌ সেই কয়েনই না। এবার উনি তো মানে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন চলে আসে, যেহেতু উনি নিজে থেকে জিনিসটা নিয়েছিলেন। এবার উনি না ভাবলেন যে ঠিক আছে, আমি ওই লোকটা তো মানে তখনও আর কি 2 মাস টাইম ছিল, মানে 2 মাস পরে ওনার অফিস উঠে যাচ্ছে। এবার উনি তখন ভাবলেন যে না, আমি এতদিন চুপচাপ ছিলাম, এবার আমি ওই লোকটার খোঁজ করবো যে লোকটা আমাকে এটা গছিয়েছে। তো উনি ওখানে যেখানে মাটি কাটার কাজটা হচ্ছিল সেখানে একটা চায়ের দোকান ছিল, তো চায়ের দোকানের ওখানে গিয়ে এরকম বলেছে, মানে ওই কথাটা বলেনি যে আমাকে এরকম একটা কয়েন দিয়েছে, বলেছে এরকম আর কোনো লোক কি এখানে কাজ করেছিল মাটি কাটার। তো তখন বলছে কি নাম। এবার স্বাভাবিকভাবেই একটা মানুষের সম্পর্কে যদি আমরা কিছু কাউকে বলি, অবভিয়াসলি আমাকে তার নামটা তো অ্যাটলিস্ট বলতে হবে। ওদিকে রূপশ্রীদি নাম জানে না। তো তারপরে রূপশ্রীদি বলে যে এরকম নাম তো জানি না, কিন্তু এরকম এরকম দেখতে ছিল। এবার ওরা বলছে দেখুন আপনি যদি নামটুকু না বলতে পারেন আমরা কি করে বলবো, এখানে কত লোকই তো কাজ করতে আসে। এবার তখন বলছে কেন, কি হয়েছে। তো রূপশ্রীদি তখন ওইভাবে ডিটেল কিছু বলেনি, শুধু বলেছে যে আমাকে একটা জিনিস দিয়েছিল, যে একটা জিনিস গছিয়েছে আমায়, কিন্তু সেই জিনিসটা আসল নয়। এরকম করে বলেছে, খুব একটা ডিটেলে কিছু বলেনি, মানে শুধু এটুকু বোঝাতে চেয়েছে যে ওনার সাথে একটা কোনো কিছু ঠকানোর কাজ হয়েছে। তো ওখানকার লোকেরা বলছে যে খুব কালো করে কি লোকটা, তাহলে ওটা কালু। এবার লোকটা কালো ছিল, কিন্তু খুব কালো তা নয়। এবার ওই যে কালু সেটা তো আর শুভশ্রীদি বলতে পারছে না, কারণ তারপরে যদি ওই লোকটাকে ধরে বেঁধে আনা হয়, ওই কালু বলে যে লোকটাকে, তারপরে যদি রূপশ্রীদি দেখে যে এই লোকটা সেই লোকটা নয়, তাহলে ব্যাপারটা খুব বাজে হবে। রূপশ্রীদি দেখলো যে এখানে কিছু হওয়ার নয় আমার, মানে এখান থেকে আমি কিছু মানে ওই লোকটার খোঁজ আমি পাবো না। এটা রূপশ্রীদি বুঝে গেছিল যে লোকটা ওনাকে বোকা বানিয়েছে সে এবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, কারণ সে খুব কায়দা করে নিজের নামটাই বলেনি। আর রূপশ্রীদিও এত তাড়াহুড়োর মধ্যে ছিল অফিসে ঢুকতে হবে যে উনিও ওর নামটা জিজ্ঞেস করেনি। এরপরে যেটা হলো, ওনার মানে রূপশ্রীদির অফিসে যে কলিগ ছিল, যে একজন দিদি ছিলেন, তো তাকে একদিন রূপশ্রীদি সমস্ত কথা বলে। এবার সে তখন বলে যে তাই এরকম তোমার সাথে ঘটনা ঘটেছে, তুমি তো বলোনি। বলতে আসলে আমার না মানে তখন আমি মানে মন মানসিকতা আমার অন্যরকম হয়ে গেছিলো, আমি যেখানে সব কথা তোমার সাথে শেয়ার করি আমি তোমার সাথে এটা শেয়ার করতে পারিনি। তো তখন বলছে ঠিক আছে তুমি একদিন এনো তো ওটা, আমাকে একটু দেখিও তো। এবার রূপশ্রীদি বলেছে ঠিক আছে। তো তার পরের দিন রূপশ্রীদি কী করেছে, ওই জিনিসটা নিয়ে ওই ভদ্রমহিলাকে দেখিয়েছে। তো ওই ভদ্রমহিলা তখন ওটা দেখে বলছে যে তোমাকে একটা কথা বলি, এই যে জিনিসটা তোমাকে দিয়েছে এই জিনিসটা কিন্তু আদতে কোনো পুরনো জিনিসই না, এটা নতুনই একটা কয়েন, যেটা ইচ্ছে করে এরকম করে একটু তার উপর একটুখানি মানে হাতুড়ি দিয়ে মেরে ঠেরেটাকে ফ্ল্যাট করে দিয়েছে, একটু পুরনো পুরনো দেখতে লাগে। বলছে এটা কিন্তু একটা নতুন মানে মানুষের থেকে পয়সা নেওয়ার একটা ফাঁদ। এবার দেখুন, শুধুমাত্র পয়সা নেওয়ার ফাঁদ হলে হয়তো কিছু টাকা স্ক্যাম হয়ে গেল, সেটা এক জিনিস, কিন্তু রূপশ্রীদি পরিষ্কার বুঝতে পারছিল যে এই জিনিসটার ফাঁদে যবে থেকে রূপশ্রীদি পড়েছে তবে থেকে কিন্তু
ওনার জীবনে ওনার পরিবারে প্রচুর বাধা বিপত্তি আসছে, প্রচুর এমন সময় আসছে যেগুলো একেবারে খুব কঠিন সময়। বিশেষত মানে ওনাদের শরীর খারাপ হয়ে যাওয়া, ওনার মেয়ের প্রচণ্ড রকমভাবে অমনোযোগী হয়ে যাওয়া, এগুলোকে মানে উনি না মানে মেনে নিতে পারছিলেন না। তো তখন রূপশ্রীদিকে ওই ভদ্রমহিলা বলে যে, আচ্ছা তুমি যেটা বাড়িতে রেখেছো তোমার এমনি আর কোনো ক্ষতি হয়নি তো? এবার দেখুন, পার্টিকুলার কিসের জন্য কিসের ক্ষতি হচ্ছে সেটা তার রূপশ্রীদি বুঝতে পারছে না, কিন্তু উনি তখন ওই দিদিকে মেনশন করে যে না সেভাবে কোনো ক্ষতি হয়তো হয়নি, কিন্তু আমার মেয়ের এরকম রেজাল্ট খারাপ হয়েছে, আমার যে মেয়ে এত পড়াশুনোয় মনোযোগী সে কীরকম একটা পড়াশুনো করতে চায় না, মানে বলেছে আর কি যে আমার পরিবারে এরকম অসুবিধে হচ্ছে, আমার স্বামীর কাজ অনেক দূরে হয়ে গেছে এরকম। তো তখন ওই ভদ্রমহিলা বলে যে তুমি যখন বুঝতে পেরেছো তারপরেও তুমি এটাকে কেন ঘরের মধ্যে রেখেছো? শুধুমাত্র ওই 2700 টাকা দিয়ে এটা নিয়েছিলে বলে সেই 2700 টাকার মায়ায়? তুমি আজই এক্ষুনি তুমি যখন বাড়ি ফিরবে তুমি কোনো একটা পুকুরে হোক বা যে কোনো জায়গায় হোক তুমি এটাকে ছুঁড়ে ফেলে দাও, তুমি এটাকে নিজের কাছে রেখো না। কারণ ওই ভদ্রমহিলা ওটাকে দেখায়, বলছে যে তুমি একটু দেখো এইখানে যে ছবিটা রয়েছে এটা কিন্তু আমাদের কোনো হিন্দু দেবদেবতার ছবিই নয়, ওটা অ্যাকচুয়ালি যে কিসের ছবি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ যে মুখের দিকের যে জায়গাটা যেটা একটুখানি অস্পষ্ট হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে অদ্ভুত, মানে দুটো দাঁতের মতো কিছু একটা বেরিয়ে আছে, মানে যে নকশাটা করা সেটা কিন্তু কোনো হিন্দু দেবদেবী নয়, বা কোনো হিন্দু হোক বা অন্য কোনো চেনা দেবদেবী নয়, এবং তার দাঁতের মতো দুটো বড় কিছু বেরিয়ে আছে। উনি বলছেন দেখো এটা কিন্তু একটা ভালো জিনিস ঠেকছে না আমার, তুমি যদি এটা তোমার ঘরে এখনও রাখো দেখবে তোমার হয়তো এরকম জিনিস চলতেই থাকবে, হয়তো তোমার পুরোটাই কাকতালীয়, হয়তো সংসারে তোমার বা তোমার জীবনে এখন এই জিনিসটা চলছে, কিন্তু তুমি এই জিনিসটাকে ফেলে দিয়ে দেখো, কারণ এটা তো তোমার অন্য কোনো কাজে লাগবে না। তো রূপশ্রী না ওই যে 2700 টাকা দিয়ে উনি নিয়েছিলেন, ওই 2700 টাকার মায়ায় ওটাকে উনি আলমারিতে পুষে রেখেছিলেন, এবং এই দিদি বলার পরেও উনি কিন্তু ওটাকে মানে উনি বলেন যে হ্যাঁ আমি ফেলে দেবো, কিন্তু উনি ফেলেননি। যাই হোক উনি বাড়িতে রেখেছেন, এবং এর মধ্যে একদিন হঠাৎ করেই ওনার মেয়ে বাড়িতে আসে, এবং সে বাড়িতে এসে বলে যে সে আর পড়াশুনো করতে চায় না, সে আর স্কুলেই যাবে না। এবার বাচ্চা মেয়ে ক্লাস 8-এ পড়ে, খুব ছোটও নয়, তো ভাবছে যে হঠাৎ করে মেয়ে বলছে স্কুলে যাবে না পড়াশুনো করবে না, তো মেয়ে করবেটা কি? ঠিক আছে, মেয়ে মানে সে কান্নাকাটি করছে, মানে সে মানে পাগলের মতো, মানে খুব একটা স্বাভাবিক লাগছে না। খুব ছোট বাচ্চারা যখন প্রথম স্কুল যাওয়া শুরু করে তারা হয়তো অনেক সময় স্কুল যেতে চায় না, কিন্তু ক্লাস 8-এর মেয়ে আর 2 বছর পরে তার ক্লাস 10 মাধ্যমিক দেবে, সে বলছে যে আমি স্কুল যাব না। তো এইটা দেখে না মানে ওনার মেয়ের ওই কথাবার্তা সিমটম দেখে ওনার না মানে খুব অদ্ভুত টাইপের লাগে, মানে স্বাভাবিক লাগে না। উনি সেদিন ভাবলেন যে না, যেটা আমি আগে করব সেটা হচ্ছে সকাল হলেই আমি ওই জিনিসটাকে ফেলে দেবো। তো উনি কি করেন, ওই জিনিসটাকে সকাল সকাল উনি গিয়ে ওনাদের বাড়ির থেকে কিছুটা গিয়ে একটা পুকুর ছিল, সেই পুকুরে উনি ছুঁড়ে ফেলে দেন। আচ্ছা, ছুঁড়ে তো উনি ফেলে দিলেন, এবার যেদিন উনি ওটা ছুঁড়ে ফেলে দিলেন সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ওইটা উনি ছুঁড়ে ফেলে দিলেন, এবং পরের দিন উনি বাড়িতে কিছু একটা কাজের জন্য ওনার আলমারি খুলছিলেন, এবং সেই আলমারি থেকে ওনার সেই যে খোয়া যাওয়া যে সোনার দুল দুটো ছিল যেটা উনি খুঁজে পাচ্ছিলেন না, মানে একদম আলমারির সামনে একটা জায়গা থেকে কিন্তু ওই জিনিসটা উনি পেয়ে যান। এবং শুধু কানের দুল ফিরে পান উনি তা কিন্তু নয়, খুব আস্তে আস্তে হলো, মানে একেবারে সাডেন কিছু চেঞ্জ হয়নি, বাট ওভার দ্য 6 মান্থস 6 মাসের মধ্যে ওনার পরিবারে আস্তে 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 কিন্তু ওনার স্বামীর যে চাকরির বিষয়টা নিয়ে যে জটিলতা ছিল সেই জিনিসটা চলে এলো, ওনার হাজবেন্ড আবার কাছে যেখানে উনি কাজ করতেন সেই অফিসে আবার ওনার ট্রান্সফার হয়ে গেল, ওনার মেয়ের মধ্যে যে একটা প্রচণ্ড পড়াশোনার প্রতি অনীহা ছিল সেটা আস্তে আস্তে ঠিক হতে লাগলো, এবং সর্বোপরি যেটা হলো ওনার হয়তো ওই অফিসের চাকরিটা চলে গেছিল, যেহেতু অফিসটাই পুরো গুড়গাঁওতে শিফট হয়ে যায়, কিন্তু মানে রূপশ্রীর শরীরের যে প্রবলেমগুলো প্রত্যেক মাসের যে একটা একটা করে নতুন নতুন সমস্যা হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে লাগলো। এবং বর্তমানে রূপশ্রীদি কিন্তু যেটা লিখেছেন যে একটা প্রাইভেট প্রাইমারি স্কুলে উনি এখন কাজে ঢুকেছেন। তো এবং উনি জানেন না যে ওটার মধ্যে অ্যাকচুয়ালি কী ছিল, কিন্তু ওটা ফেলে দেওয়ার পরে 6 মাসের মধ্যে কিন্তু ওনার সংসারে অনেকটা উন্নতি হয়েছে, যেরকম একটা সিচুয়েশনে চলে গেছিল তার থেকে অনেক বেটার উনি আছেন, এটাই উনি জানিয়েছেন। এবং উনি এটাও রিকোয়েস্ট করেছেন যে যারা যারা এই ঘটনাটা শুনবেন তাদের সাথে কখনো এরকম কেউ কোনো
মানে উনি পরবর্তী সময় শুনেছেন যে এরকম স্ক্যাম নাকি অনেকের সাথে হয়, যে একটা কয়েন দিয়ে বলে যেটা খুব মূল্যবান কয়েন, তারপরে পরে হয়তো দেখা যায় যে ওটার কিছুই মূল্য নেই। তো এরকম কিছু কখনো যদি আপনাদের সাথে হয়ে থাকে বা আপনারা যদি শুনে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন। নিশ্চয়ই কমেন্টগুলো উপস্থিতি দেখবেন এবং হয়তো কোথাও ওনার কিছু ডাউটস আছে সেগুলো হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ভিডিওগুলো একটু ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।